এটা তোমার সাথে সব সময় থাকে, পড়ো। এই মালাটাকে তুমি হাতে নিয়ে তোমার ইষ্টদেব আছেন যে, তার নাম করে শুধু বলো যে আমি এইটা দিয়ে আমার এই রুমের এনার্জিটা আমি চেক করব, প্লিজ আমি মালাটাকে এনার্জাইজড করে দাও। আচ্ছা, বলো তুমি মনে মনে। মালাটাকে জাস্ট এরকম করে ধরো সামনে তোমার, আই লেভেলে রেখে। হ্যাঁ, আচ্ছা, এই যে ঘুরছে এটাকে তুমি নিজে তো হাতে ধরে আছো, তো আমি দেখালে দর্শকরা বলবেন যে আমার জিনিস আমি ঘোরাচ্ছি, আমি করছি। এটা ঘুরছে সার্কেল ওয়াইজ, এটা কি নিজে থেকে ঘুরছে না তুমি ঘোরাচ্ছ? না আমি তো ঘোরাচ্ছি না, আমার হাত তো স্ট্রেট আছে। ক্লক ওয়াইজ ঘুরছে মানে এনার্জি হচ্ছে পজিটিভ আছে। তাই? হ্যাঁ। কিভাবে করা হয়, তুমি আজকে এই লাইফে যা করছো, আফটার ডেথ তোমাকে নিজেকেই জাস্ট লাইক সিনেমার মতো দেখানো হবে। দেখো তুমি কি করেছো। 5D ফর্ম মানে আমি বোঝাতে চাইছি কারণ কি, এখানে তুমি কারোর সাথে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করছি, তার ইম্প্যাক্টটা এফেক্টটা তো আমি বুঝতে পারছি না, তার মনের কষ্টটা এই ফর্মে ওখানে দেখানো হয়, যেখানে সেই মানুষটার আমি খারাপ ব্যবহার করার পরেও তার এফেক্টটাও আমি ফিল করতে পারি। হাউ টু পাওয়ারফুল আওয়ার অরা? আমরা প্রথমত মেডিটেশনের মাধ্যমে পাওয়ারফুল করতে পারি, মন্ত্র পাঠের মাধ্যমে করতে পারি। আমি যেটা ভাবছি সেটাই হচ্ছে, তো যেটা হবে না হয়তো হবে না, ওটার সাথে যোগাযোগ নেই। সে এমন মনে মনে ভেবে নিল ওটা হবে, এমন ম্যানিফেস্ট হয়ে গেল, ইউনিভার্স তোকে সেটাই ফেরত দিল ডাবল হয়ে। অকারণ ওয়াইফ হাজব্যান্ডকে সন্দেহ করছে, কোনো কারণ নেই। হাজব্যান্ড ভীষণই ভালো, সন্দেহ করার মতো কারণ নেই। অকারণ তার ফিরতে দেরি হলে সন্দেহ, তাকে ফোনে না পেলে সন্দেহ, সে বাড়িতে লেট করে আসলে সন্দেহ। কি সন্দেহ? সে বোধহয় অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়েছে। আদৌ নাথিং, কিচ্ছু নেই। 2 মাস 4 মাস বা 6 মাস পর দেখা গেছে তার হাজব্যান্ড অদ্ভুতভাবে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে। ভয় প্রচণ্ড, কোনো শরীর খারাপ, কারোর কিছু অসুস্থ হলো তো আমি বলো বাবা, করোনার সময় মানুষ ম্যানিফেস্ট করেই মানুষ অনেক করে ফেলেছে। কেন তন্ত্র এত, মানে তন্ত্রের মাধ্যমে সম্পত্তি নিয়ে নেওয়া, মানে ভদ্র মহিলা যিনি শাশুড়ি মা এসেছিলেন, যে ওনার ছেলেকে পুরোপুরি নিজের ক্যাপচার করে নেওয়া, যা কিছু তন্ত্রের মাধ্যমে খারাপ তন্ত্রক্রিয়া করে। কেন তন্ত্র আমার বাড়িতে? সেটা করলে দেখা গেল ওটা 1600 শতাব্দীর মানে সালের একটা ঘটনা দেখা যাচ্ছে, 1635 বা 32 এরকম দেখেছিলেন, আমার ঠিক খেয়াল নেই। ওই সময় দেখা যাচ্ছিলেন কি যে এই যে ভদ্রমহিলা ইনি হচ্ছেন ডেমোনোলজি, যে জিনিসটা মানে ওইটা করতেন। এখন যিনি বৌমা হয়েছেন তিনি ছিলেন হচ্ছে ওনার একই সাধনের পথের কম্পিটিটর। ওই সময় ওনার ফ্যামিলির প্রত্যেককে উনি বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক বা এগুলোর দ্বারা উনি হচ্ছেন মেরে ফেলেছিলেন। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর সপ্তাহে 2 বার নতুন নতুন পর্ব নিয়ে আসে। তবে আজকে আমরা যাকে পেয়েছি তার ভিডিও আপনারা অলরেডি দেখেছেন এবং ভীষণ ভালোবাসা দিয়েছেন, তাই আবার আমরা তাকে ধরে এনেছি আমাদের স্টুডিওতে। আজকে আমাদের সাথে আছে পত্রলেখা দি। ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। থ্যাংক ইউ। কেমন আছো দিদি বলো? খুব ভালো আছি। নতুন বছর কেমন কাটছে? খুব ভালো কাটছে। সবার প্রথমে তোমাকে জিজ্ঞেস করবো দিদি, অরা লক কেন করব? খুব ভালো প্রশ্ন। অরা লক কেন করব? যেমন আমরা শরীরের ইমিউনিটি রাখার জন্য প্রপার প্রোটিন, মিনারেলস সমস্ত কিছু শরীরে নিই, কেন না শরীরে যাতে ইমিউনিটি পাওয়ার ভালো থাকে, চট করে কোনো রকম খারাপ কোনো কিছু শরীর খারাপ আমাদের শরীরে ঢুকতে না পারে। এটা গেল ইন্টারনাল পার্ট বডির। আউটার পার্টটাকে কি করব? গায়ে সাবান মাখছি, ক্লিন করছি, ওপরে স্কিনটাকে ক্লিয়ার রাখছি। সেটার বাইরেও তো একটা অরা রয়েছে বডি, সেটা এফেক্ট হলেই আমাদের শরীরের ভেতরটা অনেক বেশি এফেক্ট হয়। করব এই জন্যই, চারিদিকে যেমন পজিটিভ এন্টিটি রয়েছে, প্রচুর নেগেটিভ এন্টিটিরও অস্তিত্ব রয়েছে, যেটাকে আমরা ধরো স্পিরিট বলছি, ভূত বলছি, যাই হোক কিছু প্রেতাত্মা, আত্মা, যা কিছু বলছি, যেটাকে আমরা নেগেটিভ এন্টিটি খালি চোখে দেখতে পাচ্ছি না। সেটা কোনো স্পিরিটও হতে পারে, কোনো নেগেটিভ পরিবেশও হতে পারে, নেগেটিভ মানুষও হতে পারে, সে মানুষের নেগেটিভ কথার এফেক্টও হতে পারে, তার একটা নজরটাও খারাপ হতে পারে। এগুলো থেকে আমরা প্রোটেক্ট এই জন্যই করবো, কারণ ওরার মধ্যে যাতে হোল ক্রিয়েট না হয়। আচ্ছা, এটা কিরকম জিনিস? মানে ওরা তো হচ্ছে আমাদের ফিজিক্যাল বডির বাইরে তো আরো দুটো পার্ট লেয়ার রয়েছে, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল পার্ট, যেটা খালি চোখে হয়তো আমরা দেখতে পাই না। সেই পার্টটা যদি এফেক্ট হয়, ওরা ধরো জাস্ট লাইক আ বেলুন। আচ্ছা, একটা বেলুনের মধ্যে আমাদের এই ফিজিক্যাল বডিটা রয়েছে। বেলুনটা চারদিক থেকে আমাদের প্রোটেকশন দিয়ে রেখেছে।
এবার বেলুনে যদি বাইরে থেকে প্রচুর খারাপ এনার্জি কিছু বেলুনটাতে ধাক্কা মারছে রেগুলার, একটা ছোট্ট ফুটো হয়ে গেল বেলুনে। ফুটোটা দিয়ে কি হবে, সহজে ওটা দিয়ে একটার সাথে আর অজস্র নেগেটিভ এন্টিটি ওটার মধ্যে দিয়ে ঢুকে পড়বে। ঢুকে গিয়ে প্রথমে অরার বাইরের লেয়ারগুলোকে খারাপ করতে থাকবে, তারপর চলে আসবে আমাদের ফিজিক্যাল বডিতে। শরীর খারাপ হতে থাকবে, চাকরাগুলো এফেক্ট হতে থাকবে, মেন্টাল, ফিজিক্যাল, স্পিরিচুয়াল তিনটে দিকে ব্লক করে পুরো লাইফটাকে পুরো একদম একটা জায়গায় থামিয়ে দেবে জীবনটা। আচ্ছা, আমরা তো ওই সোল বা আত্মা যে কথাটা শুনি, এইটার জন্যই তো আমরা এত প্রোটেকশন নিই বা এত এই করি। এই সোল বা আত্মা এটা এসেছে কোথা থেকে? সোল অ্যাকচুয়ালি জন্ম যদি বলি, আমি তোমাকে বলি যে তোমার জন্ম কবে হয়েছিল শুভঙ্কর, তোমাকে বলতে হবে যে যেদিন যে বার্থে তুমি পৃথিবীতে ফিজিক্যাল বডিটা নিয়ে এসেছিলে। সোলের জন্ম যদি বলি, জানি না, মানে প্রত্যেকটা মানুষই বলবে ঠিক জানি না কবে। সোল কোথা থেকে এসেছে, এইটা তো একটা ইউনিভার্স। ধরা হয় যে প্যারালাল ইউনিভার্সও রয়েছে ইউনিভার্সের বাইরে, হাজার হাজার গ্যালাক্সি রয়েছে। প্রত্যেকটা গ্যালাক্সিতে অজস্র পরিমাণে সোল রয়েছে, কোটি কোটি লক্ষ লক্ষ সোল রয়েছে। সোল হয়তো ফর্মটা অন্য রূপে আছে, বিভিন্ন ফর্মে। কোথাও হয়তো এই 5টা তত্ত্ব নিয়েই আছে বলে আমাদের ফিজিক্যাল বডি তৈরি হয়েছে, আমাদের একটা বডির শেপে দেখা যাচ্ছে। কোথাও হয়তো রয়েছে যে 2 বা 3টে নিয়ে, অনলি হয়তো এয়ার, ওয়াটার আর ফায়ার। যেহেতু বাকি দুটো নেই, ওই ফিজিক্যাল ফর্মটা আসতে পারেনি, কিন্তু একটা অস্তিত্ব রয়েছে, তাকে বোঝা যাচ্ছে। এটা সায়েন্সও বলেছে যে মঙ্গল গ্রহ হোক, চাঁদ হোক, আদার্স অন্য প্ল্যানেট হোক, অন্য স্টার হোক, সেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে, মানে সামথিং কিছু রয়েছে। হয়তো সেটাকে ডিটেক্ট করতে পারা যায়নি যে কোন ফর্মে রয়েছে, কিন্তু অস্তিত্ব রয়েছে। তেমন আজকে আমরা পৃথিবীতে এসেছি মানে এমন না যে আমরা প্রত্যেকটা জন্মই আমাদের পৃথিবীতেই হয়েছে, আর্থেই হয়েছে। অন্য কোনো গ্যালাক্সি, অন্য কোনো ডিভাইন জায়গাতে হয়েছে, অন্য কোনো ফর্মে হয়েছে। সেটা হতে পারে কোনো স্টার সিডস ফর্মে হতে পারে, ডিভাইন সিডস ফর্মে হতে পারে। যেমন লোক রয়েছে, বলে না যে এটা পৃথিবী লোকের আগে পরে আরো 7টা রয়েছে, টোটাল 14টা লোক। পৃথিবীর আগে 7টা লোক, নিচে 7টা লোক। ওই 7টা লোকের কোনো এক লোকে হয়তো আমরা কেউ ছিলাম, হয়তো ব্রহ্মলোক, শিবলোক, কোনো লোক। সেখানে সেই লোকের যে ফর্ম, সেই ফর্মে ছিলাম, যে ফর্ম হয়তো চোখে দেখা যায় না, ফিল করা যায় এনার্জিটা। কোনো কারণে হয়তো সেখান থেকে সোলের কোনো কারণ, কোনো আমাদেরই কর্মর যোগে সোলটা ওই শাস্তিটুকু প্রাপ্য হয়েছে যে তোমাকে পৃথিবীতে আসতে হবে। বা অনেক সময় হয় আমরা নিজেরাই ডিসাইড করি, বা আমাদেরকে বলা হয় যে তুমি এবার পৃথিবীতে যাও, পৃথিবীতে তোমার প্রয়োজন। হ্যাঁ, যেমন যখন প্রচণ্ড পৃথিবীতে অরাজকতা বেড়ে গেছিল, সবাই গিয়ে শ্রীকৃষ্ণের কাছে বলেছেন যে তুমি কোনো অবতার রূপে নেবে এসো। সেরকম মানে তখন উনি তো ওই ফর্মে ফিরে আসেননি, উনি মনুষ্য ফর্মে ফিরে এসেছিলেন। তাই জন্যে ওনাকে মনুষ্য জন্মের প্রত্যেকটা ধাপ ওনাকে পার হতে হয়েছিল। প্রত্যেকটা কিছু যা যা আমরা ফিল করছি, আমরা সাধারণ মানুষ হয়ে, উনি ভগবান শ্রীকৃষ্ণও মনুষ্য জন্মে এসে প্রত্যেকটা মানে ফিজিক্যাল ফর্মের প্রত্যেকটা পিরিয়ড ওনাকে পার হতে হয়েছিল। সেটা কষ্ট, দুঃখ, আনন্দ, সমস্ত কিছু। সেই জন্য হতেই পারে আমাদের প্রত্যেকের মধ্যে কোনো না কোনো ডিভাইন সোলের অস্তিত্ব রয়েছে। আচ্ছা দিদি, এই স্টার সিড সোল আর ডিভাইন সিড সোলটা কি? স্টার সিড সোল বলতে যেমন ধরো আমরা বলতে পারি স্বামী বিবেকানন্দ, আদি শঙ্করাচার্য। মাত্র 33 বছর পর্যন্ত আদি শঙ্করাচার্যজি বেঁচে ছিলেন। ওনার কাজ, ওনাকে কেন পাঠানো হয়েছিল, ওই বয়সের মধ্যেই উনি সমস্ত আধ্যাত্মিক জ্ঞান লাভ করবেন, প্রচার করবেন, যা যা কাজ করবেন, উনি আবার ফিরে যাবেন ওনার লোকে। আর আদি শঙ্করাচার্য মানে বলা হয় যে উনি স্বয়ং শিবলোক থেকে উনি এসেছিলেন, নামটাও শঙ্করাচার্য। তারপরে উনি মানে পুরো স্টার ক্যাটাগরির ওই লোক থেকে এসেছিলেন। স্বামী বিবেকানন্দ একটা সার্টেন টাইম 39 ইয়ার্স পর্যন্ত উনি আসলেন, ওনার কাজ করলেন, ধর্মপ্রচার করলেন, সমাজের কিছু মানুষকে জাগরণ করলেন, উনি কাজ মিটিয়ে চলে গেলেন। আর ডিভাইন সিডস একদম, আর ডিভাইন সিডস সোল হচ্ছে যোগী আদিত্যনাথ, প্রেমানন্দজি গুরুজি, যিনি এনারা পিওর ডিভাইন সোল। মানে এনাদের কাজ হচ্ছে মনুষ্য জাতিকে এক জায়গায় করে জাগরণ করা। আচ্ছা, সোলের তো একটা মিশন থাকে, মানে আমরা শুনেছি, আমি যেটা শুনেছি যে সোল মিশন বলে একটা কিছু আছে, এইটা কি? সোল মিশন মানে এটা হচ্ছে যে
সেটা আবার পিএলআর এর জায়গাতে চলে যাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা মানে পাস্ট লাইফ রিগ্রেশন, মানে পাস্ট লাইফ যেটা আজকের এই জন্মর পরে মৃত্যু, আমার এই লাইফে ধরো হচ্ছে আমার বা তোমার, মৃত্যুর পরে সোলটা এই ইহলোক থেকে ডিটাচড হয়ে আমরা পরলোকের দিকে যাত্রা করছি। সেই যাত্রায় জন্মের যে কর্মফল সেই অনুযায়ী আমাদের ধাপে ধাপ ডিভাইডেড হচ্ছে, কোন ধাপে যাব, কি হবে, তারপরে আমার কি হচ্ছে। এই সোলের যে ডিসিশন, মানে ওই সময় সোল একটা কিছু পারপাস তোমাকে দেওয়া হয় নেক্সট লাইফে জন্মের জন্য। তুমি আবার পরের লাইফে কেন জন্মাবে, কি উদ্দেশ্য নিয়ে জন্মাবে, কি কাজ নিয়ে জন্মাবে, সেটাই হচ্ছে ওইটা। আচ্ছা, এইটাই কি লাইফ বিটুইন লাইফ? লাইফ বিটুইন লাইফ, এক্স্যাক্টলি। লাইফ বিটুইন লাইফ হচ্ছে মৃত্যুর থেকে জন্ম, তার মাঝখানের যে সময়টুকু, আচ্ছা এটাকে লাইফ বিটুইন লাইফ, ওটাই হচ্ছে লাইফ বিটুইন লাইফ। লাইফ বিটুইন লাইফ দেখা সম্ভব কি? পাস্ট লাইফ করার পরে সেই জন্মে তো আমাদের পূর্ব জন্মের পাস্ট লাইফের সেই জন্মেও যখন আমার মৃত্যু হচ্ছে, সেই মৃত্যুর পরে সোল কোনখানে যাচ্ছে, কেন যাচ্ছে, এবং তার পরের জন্মের আগের মুহূর্ত পর্যন্ত সেই ওখানে কি করছে, এই টাইম পিরিয়ডটাই হলো লাইফ বিটুইন লাইফ। এবং ওটাই হচ্ছে খুব মেজর পার্ট লাইফের, সোলের ওই মিডল টাইমটা। ওই সময়ই ডিসাইডেড হচ্ছে তুমি নেক্সট বার্থটায় কিভাবে জন্ম নেবে, কি হবে, কেন হবে। ওই যে সময়টা তুমি হিউম্যান ফর্মে ছিলে বা যে কোনো ফিজিক্যাল বডির ফর্মে ছিলে, ওই সময়টা তুমি এক্স্যাক্টলি কী করেছো, তার কর্মফল অনুযায়ী কি কি তোমার জন্য প্রাপ্য, ওই সব কিছু ডিসাইড হয় ওই লাইফ বিটুইন লাইফের মাঝখানে। আচ্ছা, মানে এইটাই কি সোলের রিবার্থ কিভাবে ডিসাইড হয়, এইটাই এক্স্যাক্টলি। মানে ওখানে ধরো 5D, মানে 5D যদি আমরা দেখি, 3Dতে দেখে ধরো 5D তে অ্যানিমেশনে যদি আমরা দেখতে পাই, কিভাবে করা হয়, তুমি আজকে এই লাইফে যা করছো, আফটার ডেথ তোমাকে নিজেকেই জাস্ট লাইক সিনেমার মতো দেখানো হবে, দেখো তুমি কি কি করেছো। 5D ফর্ম মানে আমি বোঝাতে চাইছি, কারণ কি এখানে তুমি কারোর সাথে, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করছি, তার ইম্প্যাক্টটা, এফেক্টটা তো আমি বুঝতে পারছি না, তার মনের কষ্টটা এক্স্যাক্টলি তার কি হয়েছিল, কতটা কষ্ট পেয়েছিল, বা আমি তার সাথে ওইটা করার পরে তার এক্স্যাক্টলি কি সিচুয়েশন এসেছিল। 5D ফর্ম মানে জাস্ট লাইক এই ফর্মে ওখানে দেখানো হয়, যেখানে সেই মানুষটার আমি খারাপ ব্যবহার করার পরেও তার এফেক্টটাও আমি ফিল করতে পারি। যখনই আমি ফিল করতে পারছি তার কি হচ্ছে, কি হয়েছে, অটোমেটিক্যালি আমার সোলের একটা পিউরিফিকেশন ভেতরে আসছে। আচ্ছা, আমি বুঝতে পারছি তার ফিলিংসটা, আমি বুঝতে পারছি আমি ঠিক করিনি, আমার করাটা ঠিক হয়নি। আচ্ছা দিদি, স্পিরিট গাইড কিভাবে হেল্প করে? স্পিরিট গাইড আমাদের প্রত্যেকের প্রত্যেকের কোনো না কোনো স্পিরিট গাইড রয়েছে, সেটা জন্মের সময় নির্ধারিত হয়ে যায় তোমার স্পিরিট গাইড কি। মানে স্পিরিট গাইড, হ্যাঁ মানে আমি এটাই বলতে চাই, স্পিরিট গাইডের কাজ হচ্ছে আফটার ডেথের পরে উনি তোমাকে সাথে সাথে থেকে নিয়ে যাবেন, নেক্সট জন্মের পর্যন্ত উনি তোমার সাথে থাকবেন, হেল্প করবেন। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে সাধারণ মানুষজনা যারা এই টার্মগুলোর সাথে পরিচিত নয়, তাদেরও কি স্পিরিট গাইড আছে? আমাদের প্রত্যেকের স্পিরিট গাইড আছে, এবং তারা কি করে বুঝবে যে স্পিরিট গাইড? মেডিটেশনের মাধ্যমে বুঝবে। এটা কি কোনো দেবতা হয় স্পিরিট গাইড? হ্যাঁ, স্পিরিট গাইড যে কোনো দেবতা, অ্যাঞ্জেল, প্রত্যেকের সাথেই জন্মের সময় একজন, আমাদের প্রত্যেকে দুজন করে অ্যাঞ্জেল চলে এসছে, তারাই আমাদের স্পিরিট গাইড। মানে এটা কি ওই ইষ্ট দেবতার মতো? ইষ্ট দেবতার আরেকটু নিচের ফর্মে। আচ্ছা আচ্ছা, মানে দেবতা বা ভগবান ওনারা হচ্ছেন একদম হায়ার লেভেল, তার নিচের ফর্মে, মানে এনাদের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি ওই পিওর ফর্মের ভগবান তার সাথে কানেক্ট করতে পারি। মানে এনাদের কাজ হলো, তুমি আজকে একটা যদি মিনিস্টারের বাড়িতে যেতে চাও, ওনাকে তুমি ধরো সুপ্রিম পাওয়ার, ঠিক আছে, ডাইরেক্ট তুমি ওনার কাছে তো পৌঁছতে পারবে না, ওনার পিএ হোক, অ্যাসিস্ট্যান্ট হোক, সেক্রেটারি হোক, কারোর মাধ্যমে তোমার ওনার কাছে যেতে হবে। স্পিরিট গাইড হলো সেই মাধ্যম, যে তুমি কোনো মিনিস্টারের বাড়ি গেট পর্যন্ত পৌঁছালে, অতটা তুমি গেলে, ওই গেট থেকে আপ টু মিনিস্টার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যতগুলো স্টেপ, যতগুলো যা কিছু ফর্মালিটিস করতে হবে, সে ফর্মালিটিস যেমন ওখানে পিএ হোক, সেক্রেটারি হোক, অ্যাসিস্ট্যান্ট করবে, এটা হচ্ছে স্পিরিট গাইড তোমাকে ওই হেল্পটুকু করবে। আচ্ছা, আমি যদি আবার
প্রথম প্রশ্নের দিকে যাই, সেটা হচ্ছে যে হাউ টু পাওয়ারফুল আওয়ার অরা। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এটা কিভাবে করা যেতে পারে? অরা পাওয়ারফুল আমরা প্রথমত মেডিটেশনের মাধ্যমে পাওয়ারফুল করতে পারি, হুম। মন্ত্র পাঠের মাধ্যমে করতে পারি। যে কোনো মানে বীজ ধরো বীজ মন্ত্র, প্রথম কথা তুমি যদি দীক্ষা গুরু কেউ থাকেন হ্যাঁ, তার মন্ত্র পাঠ সব থেকে, তার মন্ত্র তুমি আচ্ছা। পাঠ করতে পারো। আচ্ছা, আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারো। রেগুলার যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র 100 বার পাঠ করা যায়, ওরা পাওয়ারফুল হয়। মা কালীর, মহাকালীর যে মন্ত্র আছে সেটা পাঠ করলে, হনুমানজির মন্ত্র পাঠ করলে, মা বগলামুখীর মন্ত্র পাঠ করলে, মানে দুটো ফেমিনাইন দুজন মাস্কুলাইন, এই যদি মন্ত্র পাঠ করা যায়, 4টে মন্ত্র বা এনি 2 মন্ত্র, একটা মাস্কুলাইন একটা ফেমিনাইন, তোমার অরা ধীরে ধীরে প্রচুর পাওয়ারফুল হয়ে যাবে এবং প্রোটেক্টেড থাকবে ওই নেগেটিভ স্পিরিট, নেগেটিভ এনার্জি থেকে। অনেকে বুঝতে পারে না যে তাদের অরা পাওয়ারফুল নাকি ডাউন, মানে লো। অনেকের অরা থাকে যে খুব একটা পাওয়ারফুল নয়, অনেক কিছু এফেক্ট করে। ওইটাই মানে এফেক্ট করে। দেখবে কোনো মানুষ সহজে অল্পেতেই কাতর হয়ে পড়ে, দুঃখ পেয়ে যায়। Exactly, আমি এটাই বলছি যে অনেকে আছে যে মানে কিছু একটু বললেই ইমোশনাল হয়ে হ্যাঁ, যায়। এটা প্রচন্ড কি অরার কোনো প্রবলেম? এক্স্যাক্টলি, ওরা খুব উইক। আচ্ছা, মানে কিছু একটা কথাতে, একটা সিচুয়েশনে তোমার জানা এফেক্ট হলো, সে এত অসুস্থ, সে বিছানায় হয়ে গেল। এক্স্যাক্টলি, ঠিক ঠিক একদম এটাই বলছি আমি। এরকম অনেক মানুষ হ্যাঁ, আমি ওরা দেখেছি। উইক। বা একটা কোনো ঝামেলা জায়গাতে পরিস্থিতিতে পড়েছো, রাস্তাঘাটে যেতে, যতটা না তুমি বেশি ইম্প্যাক্ট হলো, তুমি বেশি হয়ে গেলে, সে এত ইম্প্যাক্ট হলো তার মধ্যে, সে অসুস্থ হয়ে ওই হয়ে শরীর খারাপ, 1000টা নেগেটিভ ভেবে নিল। হুম, মানে ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার মতো তার কাছে মিনিমাম ক্ষমতা নেই। ঠিক। কোনো নেগেটিভ জায়গায় তুমি যাচ্ছ, তোমার জানা শরীর খারাপ হলো, জানা এফেক্ট পড়লো, তার হয়ে গেল। দেখবে হসপিটালে রুগী যখন আমরা দেখতে যাই, একজন বাড়ির কেউ ভর্তি আছে, বাড়ি থেকে 2-3 জন গেল, তার মধ্যে একজন দেখলে বাড়ি এসে অসুস্থ হয়ে পড়লো। এরকম অনেকেই দেখা যায়। অনেকেই হয়। কেউ কোনো মারা গেছেন, কারোর বাড়িতে গেছে, Faint হয়ে যাচ্ছে। বাড়িতে গেছে, মারা গেছেন, কারোর বাড়িতে গেছে, ও মা সবাই গেল না, মাঝখানে 1 বা 2 জন, তখন বলা হলো ওই কারো মারা গেছেন, ওই বাড়িতে গেছে বলে হয়ে গেছে। আসলে গেছে হয়তো আরো 10 জন একসাথেই গেছে, একই খাবার খেয়েছে, একই জায়গায় বসেছে, একই সময় ঢুকেছে, একই সময় বেরিয়েছে, তার মাঝখানে 1 বা 2 জন দেখা গেল খুব অসুস্থ হয়ে পড়েছে। ঠিক। ওরা উইক বলে সব জায়গায় তো এনার্জি নেগেটিভ পজিটিভ অলওয়েজ ঘুরছে, নেগেটিভটা তাকে তাড়াতাড়ি ক্যাচ করে নিয়েছে, ওরা এফেক্ট হয়ে গিয়ে শরীর খারাপ হয়ে গেছে। আচ্ছা, অনেকেই ওভার থিঙ্কিং করে। হুম। মানে এরকম ওভার থিঙ্কার হয়, হাই লেভেলের ওভার থিঙ্কার হয়, যে কোনো একটা সিচুয়েশন, ধরো খারাপ সিচুয়েশন হয়েছে, সে অনেক কিছু ভেবে নিয়ে মানে পুরো নেগেটিভটাই সে ভেবে যাচ্ছে, মানে একদম এক্সট্রিম নেগেটিভ যেটা হতে পারে সেটা ও পুরো ভেবে ভেবে নেওয়ার পর দেখা গেল সেই কাজটা সে আর করতেই পারলো না, সে উইক হয়ে গেল, দুর্বল হয়ে গেল এবং তার শারীরিক পরিবর্তন দেখা দিল। এটা কি অরার কোনো প্রবলেম? মানে এই ওভার থিঙ্কিংটা কি অরার উপরে কি বলতো, একটার সাথে একটা পুরো রিলেটেড। এখানে আবার ম্যানিফেস্টেশনের গল্প চলে আসছে। কেন? আমি যেটা ভাবছি সেটাই হচ্ছে, তো যেটা হবে না হয়তো নেই, হবে না, ওটার সাথে যোগাযোগ নেই। সে এমন মনে মনে ভেবে নিল ওটা হবে, এমন ম্যানিফেস্ট হয়ে গেল, ইউনিভার্স তোকে সেটাই ফেরত দিল ডাবল হয়ে। তুমি ঠিক কথা বলেছো। এটা ভয় প্রচন্ড ম্যানিফেস্ট হয় না, এটা মানে আমি একদম মানে ধরো আমি কেন বলছি এই কথাটা, আমি আগের এপিসোডটা করার পর তোমার সাথে আমি দর্শকদের সাথে এটা শেয়ার করছি যে ম্যানিফেস্টেশন জিনিসটা নিয়ে এত আমরা আলোচনা করেছি, সেটা করতে গিয়ে এমন কিছু সিচুয়েশন আমি ফেস করেছি যেন আমার মনে হচ্ছে যে আমি ম্যানিফেস্ট করেছি বলে এটা হয়েছে। মানে ধরো তুমি যখন বললে যে ভয়টা ম্যানিফেস্ট হয়, এরকমই একটা সিচুয়েশন আমি পড়েছিলাম যে আমি ভাবছিলাম যে এটা যেন না হয়, এটা যেন না হয়, ঠিক ওটাই হয়েছে। ঠিক ওটাই হয়েছে। তো এটা কি কোথাও ম্যানিফেস্ট? 100 মানুষ রিলেশনশিপের ক্ষেত্রে কিরকম দেখা গেছে জানো, আমি তো কাউন্সিলিংও করি, অকারণ ওয়াইফ হাজবেন্ডকে সন্দেহ করছে, কোনো কারণ নেই, হাজবেন্ড ভীষণই ভালো, সন্দেহ করার মতো কারণ নেই, অকারণ তার ফিরতে দেরি হলে সন্দেহ, তাকে ফোনে না পেলে সন্দেহ, সে বাড়িতে লেট করে আসলে সন্দেহ। কি সন্দেহ? সে বোধহয় অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়েছে। আদৌ নাথিং, কিচ্ছু নেই। মানে এরকম হয়েছে, হাজব্যান্ড আগে এসছে আমার কাছে যে আমার ওয়াইফ এরকম সন্দেহ করে, কি করা যায়, কাউন্সিলিং করান। 2 মাস 4 মাস বা 6 মাস পর দেখা গেছে তার হাজব্যান্ড অদ্ভুতভাবে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে। কি হচ্ছে বলতো, ওই ভয়টাই ম্যানিফেস্ট হয়ে ফেরত চলে আসছে একদম। তখন উনি ভাবছেন যে আমি ঠিকই সন্দেহ, অ্যাকচুয়ালি না, তুমি সন্দেহটা করেছিলে বলেই জিনিসটা হয়েছে, কিন্তু এটা তো তুমি বোঝাতে পারবে না সকলকে।
ভয় প্রচণ্ড। কোনো শরীর খারাপ, কারোর কিছু অসুস্থ হলো তো আমি বলো বাবা, করোনার সময় মানুষ ম্যানিফেস্ট করে করেই মানুষ অনেক করে ফেলেছে যে ও করোনা হয়েছে, আমার যদি হওয়ার নয়, বাড়ি থেকে বেরোচ্ছি না, কিছু না, নিজেই ভেবে নিচ্ছে আমার যদি করোনা হয়, যা না হওয়ার তার ডাবল এফেক্ট হয়ে গেছে। নেগেটিভ জিনিসটা ভীষণ খারাপ, ভীষণ ভীষণ ভীষণ। আর নেগেটিভ জিনিস কাজ বেশি তাড়াতাড়ি করে, ফোর্সটা আমরা অনেক বেশি দিই নেগেটিভের ক্ষেত্রে। ঠিক। আচ্ছা, নেগেটিভ স্পিরিট আমরা বুঝবো কিভাবে যখন নেগেটিভ নিয়ে কথাই হচ্ছে? নেগেটিভ স্পিরিট বুঝবে কোনো জায়গায় গেলে দেখবে শরীরটা প্রচণ্ড ভারী হয়ে যায়, ভালো লাগে না, আনইজিনেস, অস্বস্তি শরীরের মধ্যে, ভালো লাগছে না সে জায়গায় থাকতে বেশি। অনেক সময় স্মেল পাওয়া যায়, কোনো জায়গায় গেলে হয়তো কেউ সিগারেট খাচ্ছে না, হঠাৎ তুমি একটা স্মেল পেতে শুরু করলে। এটা রিসেন্টলি বলবো তোমাকে, 2 দিন আগে আমি বাস্তু করতে গেছিলাম, গেছিলাম 1 সপ্তাহ আগে। ওনার বাড়ি বাস্তু খুব এফেক্টেড, প্লাস আরও প্রবলেম রয়েছে। উনি আমাকে পরশুদিন মেসেজ করেছেন যে আমার বাড়িতে কেউ গুটখা বা ওই জাতীয় জিনিস আমরা খাই না। বলছে হঠাৎ বাড়ির প্রত্যেকে ওই গুটখা, ওই টাইপের পান পাড়া, ওই টাইপের স্মেল, মানে ডিপ সাংঘাতিক কড়া স্মেল পাচ্ছি প্রত্যেকে। হয়তো যে স্পিরিট রয়েছে সে হয়তো যখন জন্মেছিল তখন ওই নেশাটা করতো। আচ্ছা, সে চারপাশে নিশ্চয়ই এসে গেছে বা ঘুরছে, একটু বাড়ির খুব নেগেটিভিটি আছে বাড়িটার মধ্যে, ওই স্মেলটা আসছে। হঠাৎ খুব সুন্দর স্মেলও পাওয়া যায়, দেখবে কোনো জায়গায় গেলে, কি সুন্দর ধূপের গন্ধ পাচ্ছি, বা কি সুন্দর ফুলের মতো গন্ধ, কিছু নেই। বা হয়তো এমন সময় দেখা যায় তুমি একাই পাচ্ছ আর কেউ পাচ্ছে না, অ্যাঞ্জেল চারদিক থেকে ঘুরে চলে গেল, তোমার যে অ্যাঞ্জেল। ও আচ্ছা, মানে ফুলের গন্ধ বা ভালো গন্ধ, ফুলের গন্ধ, পারফিউমের গন্ধ, খুব সুন্দর একটা গন্ধ। হঠাৎ কোনো জায়গায় আছো, একটা মনে হলো এমন ঠান্ডা হাওয়া আমার চারদিকে চলে গেল, রিফ্রেশ হয়ে গেলাম উইদিন সেকেন্ডে, মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল, অ্যাঞ্জেল তোমার পাশ দিয়ে চলে গেল। মানে সব কিছুরই ভালো যেমন আছে, খারাপটাও রয়েছে। আচ্ছা, তোমাকে যখন আমি বললাম যে আমার এরকম একটা খারাপ এক্সপিরিয়েন্স ম্যানিফেস্ট ভুল করে হয়ে গেছে ভয়ে, আমার গোসাই ঠাকুরের আড্ডার ধরো দর্শকদেরও এরকম হয়ে যায় অনেক সময় অজান্তে, সব হয়। এটা থেকে কি কোনো বেরানোর উপায় আছে? মানে ধরো খারাপ চিন্তা মাথায় আসছে, একটা আছে অরালাক, আর একটা আছে ইনস্ট্যান্ট। যদি তোমার খারাপ চিন্তা আসছে, জাস্ট ট্যাপিং করো, দুটো আঙুলকে নাও, খারাপ চিন্তাটা একদম ট্যাপ 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 ট্যাপ, এটা দুটো করতে পারো। ট্যাপিং করবে, সাথে সাথে দেখবে হালকা হয়ে গেল মাথাটা, একদম ইনস্ট্যান্ট মাথা হালকা হয়ে যাবে। আরেকটা করতে পারো অরালক। আচ্ছা, অরালকটা করতে পারো একদম, আমি দেখাচ্ছি, তুমি করো। একটা উদ্রিকা বলে একটা সাইন আছে, এটা রেইকির সাইন, কিন্তু এটাতে অ্যাটুনমেন্ট লাগে না, যে কেউ করতে পারে। অলওয়েজ চশমাটা খুলতে বলা হয়, কারণ যাতে এক্সট্রা কিছু না থাকে বডিতে। তুমি 2 ফিঙ্গারটা এরকম করো, করে এখান থেকে, এই জায়গা থেকে ধরো, যার মাথার হয়, উদ্রিকা 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 বলে এই নামাবে নিচে, আবার লেফট থেকে রাইট, উদ্রিকা উদ্রিকা উদ্রিকা, আবার একবার উদ্রিকা, তিনবার উদ্রিকা বললে। এবারে যে কোনো মন্ত্র, তোমাকে 4টে মন্ত্র বললাম, হয় মা বগলামুখীর মন্ত্র, না হলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, না হলে যে কোনো 4টে মন্ত্র। ধরো তুমি মা কালীর মন্ত্রটা বলছো, ওম এইম ক্লিম চামুণ্ডায় বিচ্ছে, কি করবে, রাইট সাইড দিয়ে ঘোরাবে, ওম এইম ক্লিম চামুণ্ডায় বিচ্ছে, নট, ওম এইম ক্লিম চামুণ্ডায় বিচ্ছে, নট, ওম এইম ক্লিম চামুণ্ডায় বিচ্ছে, নট। করে দিলে তোমার অরা পুরো প্রোটেক্টেড। করার পরেই ফিল করবে একটা কেমন অদ্ভুত একটা এনার্জি শরীরের মধ্যে, যে এটার জন্য কোনো আলাদা অ্যাটুনমেন্ট, কোনো দীক্ষার কোনো কিছু। আর যদি কারোর গুরু মন্ত্র থাকে তাহলে তো সব থেকে ভালো, ওই উদ্রিকা দিয়ে লক করে গুরু মন্ত্র দিয়ে 3বার করে নট বেঁধে দিলে তোমার অরা সব কিছুর জন্য লকড। সারা 24 ঘন্টা মোটামুটি থাকে। ধরো মনে হলো আমি কোনো সত্যি খুব নেগেটিভ জায়গায় চলে গেছি, আর একবার সেখানে লক করে নাও। আচ্ছা, একবার লক করলে 24 ঘন্টা থাকে। হঠাৎ এমন সিচুয়েশনে, রাস্তায় এমন জায়গায় চলে গেছো ভীষণ নেগেটিভ, কেউ তো বলতে, ঝট করে একবার লক করে নাও। তুমি গাড়িতে উঠছো, ক্যাবে যাচ্ছি আমরা, প্রচুর মানুষ ক্যাবে ওঠে, হাজার মানুষ, অসুস্থ মানুষ উঠছে, মেন্টাল ফিজিক্যাল বিভিন্ন, ক্যাবের মধ্যেটায় তুমি ক্যাবে উঠে ওরা লক করে নাও, কোনো নেগেটিভ কিছু না, ক্যাবটা আসার আগে লকটা করে দাঁড়িয়ে থাকো। আচ্ছা, গোসাই ঠাকুরের আড্ডার অনেক দর্শকই তোমার সাথে যোগাযোগ করেছে, যারা পরবর্তীতে যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে,
কোনো কি টাইমিং আছে ফোন করার বা হোয়াটসঅ্যাপ করার? হোয়াটসঅ্যাপ যখন তখন করতে পারেন ওনারা। টাইমিং দুপুরবেলা অ্যাটলিস্ট 12টার পরে, আর রাত্রিবেলা 8টা থেকে কি ম্যাক্সিমাম 9টার মধ্যে ফোন করলে ভালো হয়। রাত 11টা 11:30 করলে ধরা সম্ভব হয় না। ঠিক ঠিক। আচ্ছা, আমি এখানে একটা আপনাদের কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যে নাম্বারটাতে ফোন করছেন, পেজে যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু গোসাই ঠাকুরের আড্ডার অফিসিয়াল নাম্বার। আপনারা যেই গেস্টকে ফোন করতে চাইছেন দেখবেন ডেসক্রিপশনে এবং স্ক্রিনে তার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন করবেন। এই এখন যেরকম স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারটা পত্রলেখাদির নাম্বার, আপনারা এই নাম্বারে ফোন করবেন। পেজের নাম্বারটা গোসাই ঠাকুরের আড্ডার অফিসিয়াল নাম্বার। আপনারা নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন, আমরা নাম্বার প্রোভাইড করব। তবুও বলবো যে এই গোসাই ঠাকুরের আড্ডার অফিসিয়াল নাম্বারটা যখন তখন প্লিজ ফোন করবেন না, এটা আমাদের অফিসিয়াল নাম্বার। আপনারা গেস্টকে যদি ফোন করতে চান তাহলে গেস্টের নাম্বারে ফোন করবেন। আচ্ছা, এবার আসি তোমার কাছে, সেটা হচ্ছে নিজের অরা কি নিজে দেখা সম্ভব? হ্যাঁ, সম্ভব। এখন তো তোমার ডিজিটাল পাওয়ারফুল বেরিয়ে গেছে, যেখান থেকে তুমি অরা, মানে অরাটারও ছবি তোলা যায়। তাই না? হ্যাঁ, ডিজিটাল অরা মেশিন বেরিয়ে গেছে, তাতে মানে ওই এক্সরে টাইপের, যেখানে অরার পিকচার দেখা যায়। এটা ছাড়া প্রথম কথা মেডিটেশনের মাধ্যমে দেখা যায়, আরেকটা হচ্ছে দেখা যায় হচ্ছে হোয়াইট একটা কোনো ব্যাকগ্রাউন্ডের কাপড় হোক কিছু হোক, তার উপরে যদি তুমি তোমার ফিঙ্গারটা, হাতটা এইভাবে রাখো, রেখে এরকম ফিঙ্গারটা স্প্রেড করে রাখো হোয়াইটের উপর, খানিকক্ষণ যদি তাকিয়ে থাকো, একটু তাকিয়ে থাকার পর আমি যখন দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাবে এই ফিঙ্গারের পাশ দিয়েও আরেকটা ওয়েভ গেছে। আচ্ছা, মানে যে মানে স্কিনটা নয়, স্কিনের পাশ দিয়ে একটা লাইটের মতো একটা, যেমন আমরা স্কেচ করি ড্রয়িংয়ের, স্কেচের মতো একটা রেখা উঠেছে, আউটলাইন উঠেছে, ওইটাই হচ্ছে অরা। আচ্ছা দিদি, আর একটা জিনিস, সেটা হচ্ছে যে কোনো জায়গার এনার্জি আমি কি চেক করতে পারবো? আমি মানে সাধারণ মানুষ কি চেক করতে পারবে? হ্যাঁ, আমরা তো করি ধরো ড্রাউজিং দিয়ে। এবার ড্রাউজিং যে শেখেনি সে জানে না, সে কি করে করবে? ঠিক, আমি সেটাই বলছি যে সাধারণ মানুষ যে কিচ্ছু জানে না। হ্যাঁ, পারবে। ধরো কিভাবে পারবে, কেউ যদি সবসময় কোনো হার বা মালা এরকম কিছু পরে থাকে, সেটা গলার একটা সোনা, রূপো, যাই হোক, এটা তোমার সাথে সবসময় থাকে, পরো। এই মালাটাকে তুমি হাতে নিয়ে তোমার ইষ্টদেব আছেন যে, তার নাম করে শুধু বলো যে আমি এইটা দিয়ে আমার এই রুমের এনার্জিটা আমি চেক করব, প্লিজ আমি মালাটাকে এনার্জাইজড করে দাও। আচ্ছা, বলো তুমি মনে মনে। মালাটাকে জাস্ট এরকম করে ধরো সামনে তোমার, আই লেভেলে রেখে, হ্যাঁ এখানটা করো, ধরে এবার ওকে বলো যে এই ঘরের এনার্জিটা পজিটিভ না নেগেটিভ তুমি দেখাও, জোরেই বলো। এই ঘরের এনার্জিটা পজিটিভ নাকি নেগেটিভ তুমি দেখাও। আচ্ছা, এই যে ঘুরছে এটাকে তুমি নিজে তো হাতে ধরে আছো, তো আমি দেখালে দর্শকরা বলবেন যে আমার জিনিস আমি ঘোরাচ্ছি, আমি করছি। এটা ঘুরছে সার্কেল ওয়াইজ, এটা কি নিজে থেকে ঘুরছে না তুমি ঘোরাচ্ছ? না, আমি তো ঘোরাচ্ছি না, আমার হাত তো স্ট্রেট আছে। ক্লক ওয়াইজ ঘুরছে মানে এনার্জি হচ্ছে পজিটিভ আছে। তাই? হ্যাঁ, জোরে জোরে ঘোরো, জোরে আরো জোরে ঘোরো, বাস। এবার ওকে আস্তে আস্তে বলে স্টপ হও, দেখো স্টপ হবে, আস্তে আস্তে স্টপ হও। দেখলে? ঠিক এইভাবে চেক করা যায় না? একদম। মানে ও আজকে থেকে তোমার জন্য কাজ করবে। মানে আমি আজকে ড্রাউজিং দেখালে, আগের দিন যেমন এললট দেখিয়ে প্রচুর মানুষের মনে হচ্ছে আমি হাত দিয়ে ঘোরাচ্ছি বা কি করছি। ঠিক আছে, মানুষ নেগেটিভ থেকেই পজিটিভে আসে, ওটা নিয়ে কোনো, তুমি 10টা কাজ করলে 6টা লোকই বলবে খারাপ, 4টে একটা লোক পাবে ভালো, ওটা পার্ট অফ লাইফ। এই জন্য আমার মনে হলো আজকে তুমি তোমার জিনিস নিয়ে করো, আমারটা দরকার নেই। ঠিক, আপনারা এটা ট্রাই করতে পারেন। এইভাবে তুমি কোনো পার্সনকে জিজ্ঞাসা করতে পারো, তোমার এনি কোয়েশ্চেনের আনসার তুমি পেতে পারো। আজকে আমার ওই জায়গায় গিয়ে এই কাজটা করা ঠিক হবে কিনা,
ওকে তার আগে, যেহেতু এটা তুমি নতুন, তুমি ওকে তার আগে ইন্টেনশন দিয়ে নিলে তোমার বাড়ির ইষ্টদেবের নাম করে, যে আমি করছি, তুমি প্লিজ আমাকে গাইড করো, ও যেন আমাকে সঠিক উত্তর দেয়। তেমন হলে তুমি ওর একটা নাম রেখে দেবে। আমরা যে ড্রাউজিং দিয়ে করি তাকে ভালোবেসে তার একটা নাম রাখি। আজকে তোমার যদি কোনো নাম না থাকে তোমার ভালো লাগবে? এই ছেলেটা বলে ডাকলে ভালো লাগবে না। ও তোমাকে ভালোবেসে করছো, তুমি তোমার একটা সুন্দর পছন্দ মতো নাম রেখে দাও। ওর নামে তুমি ওকে ডাকলে যে তুমি প্লিজ আমাকে দেখাও এই কাজটা আমি আজকে করতে যাবো কিনা, হ্যাঁ কিনা। ওইভাবে ওকে এনার্জাইজ করে ধরলে ইয়েস যদি হয় ও সার্কেল ঘুরবে। যদি ওর না বলাটা নয়, যদি ওটা তোমার জন্যে না হয় ও না বলবে। ইভেন এই উত্তর হ্যাঁ বা না তুমি 5 বছর পরে গিয়েও দেখবে ও একই উত্তর দিচ্ছে। কোনো পার্সনকে আজকে ধরো ও বললো মানুষটা খারাপ, আজকে তুমি বুঝলে না, না আমি তো জানি ভালো, তাহলে হয়তো ঠিক, হয়তো তুমি 4 থেকে 5 বছর পরে গিয়ে দেখলে লোকটা খারাপ, তখনও দেখবে ও তোমাকে উত্তরটা একই দিচ্ছে যে ও খারাপ। আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ হতে পারে, ওর উত্তর কিন্তু চেঞ্জ হবে না। ও ঠিকটা ঠিকই বলবে, ভুলটা ভুলই বলবে। আচ্ছা, আগের এপিসোডে আমরা ভীষণ রকম ভালো রেসপন্স পেয়েছি তোমার পিএলআর নিয়ে। আমরা কি আর নতুন কোনো গল্প শুনতে পারবো পিএলআর? হ্যাঁ হ্যাঁ, গল্প তো অনেক আছে। যেটা বেশ কিছু মাস আগে হয়েছিল, মানে একদম আমার খুব ক্লোজ একজন বান্ধবী, তার হাজবেন্ডকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আমাদের জানলাম যে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম ধরনের ছিল। লাস্টে থেকে কুম্ভ মেলাতে খুঁজে পাওয়া যায়। গত বছরের কেস এটা, কুম্ভ মেলাতে খুঁজে পাওয়া যায়, এই বছরের নয়। কাউকে কিছু না জানিয়ে তার একটা বিজনেস ছিল, বিজনেসও বন্ধ করে সে কুম্ভ মেলাতে চলে যায়। এবং কুম্ভ মেলা যাচ্ছে বলে কিন্তু সে বাড়ি থেকে বেরোয়নি, মানে বেরিয়েছে বলে সে চলে গেছে কুম্ভ মেলায়। এভাবে প্রচুর খুঁজে টুজে তাকে নিয়ে আসা হয়, ডাক্তার দেখানো হয়, সমস্ত কিছু হয়, যে কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে কিনা। তারপর আমার সাথে কথা বলতে বলতে ওর মনে হয় যে তাহলে হাজব্যান্ডকে একবার পিএলআর করাই, যে কেন, মানে বরাবরই তার প্রবণতা যে আমি সংসার ছেড়ে চলে যাব, খালি চলে যাব, এরকম একটা প্রবণতা। কিন্তু চলে যাওয়াটা যে সত্যিই যাবে এটা বুঝে উঠতে পারেনি তারা। পিএলআর করে দেখা যায়, অদ্ভুত দেখা যায়, উনি শিবের সাধক ছিলেন একটা জন্মে, এবং সেই সময় শিবের সাধনা, মানে খুব ভালো হায়ার লেভেলের সোল ছিলেন। কিন্তু উনি এই সাধনাতে, মানে সাধনা করব বলে সংসারের প্রতি কোনো দায়িত্ব পালন করেননি। মানে নিজের মা বাবা এবং ওয়াইফ তখন প্রেগনেন্ট, সেই অবস্থায় তাদের ফেলে উনি সাধনাতে চলে যান। আর পরে খোঁজ নিয়েও দেখেননি যে এদের কি অবস্থা হয়েছিল, এরা কি সিচুয়েশনে, আর কোনোদিনও ফিরেও আসেননি, খবরও নেননি। স্পিরিচুয়ালি তো উনি খুব আপগ্রেডেড ছিলেন, কিন্তু ভুলটা উনি করেছিলেন কি, সাধন মার্গ বলছে কখনোই সংসারকে অবহেলা করে নয়। তুমি সংসার জীবনে থেকেই করো, যে তুমি সংসারকে অবহেলা করছো ওটা তোমার একটা ব্যাড কার্মা ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, তুমি হয়তো আধ্যাত্মিক লাইফে খুব ভালো, কিন্তু ওই যে কাউকে তো একটা কষ্ট দিয়ে যাচ্ছ, মা বাবা ওয়াইফ যিনি প্রেগনেন্ট, তার আর তুমি খোঁজ নিলে না, তাদের সাথে তো তুমি অবিচার করলে। ওইটার জন্য ওনার এই লাইফের, মানে তার পরের, মানে ওটা তো উনি দেখেছেন একটা, মিডল পার্টে তো আর জন্ম দেখেননি, মানে ওই ভুলটার জন্য ওনাকে আবার এই নিচে এসে এমন দায়ভার, যে তারপরে ওনার দায় আর ওনার কমছে না ঘাট থেকে, মানে একটার পর একটা সংসারের দায়িত্ব কর্তব্য, মানে যতবারই উনি পালাতে চাইছেন এগুলো থেকে ওনাকে আরও টেনে ধরছে। মানে ওই জন্য বলছে, তখন উনি জিজ্ঞাসা করলেন স্পিরিট গাইডকে যে আমার জন্য কি, তখন বলছেন যে সংসারের দায়িত্ব পুরো সময় তোমার আসবে সাধন ভজনের, কিন্তু সংসার থেকে পালিয়ে নয়। তুমি যদি আবার এই জন্মে পালানোর চেষ্টা করো, আরো বড় কিছু তাহলে তোমার জন্য অপেক্ষা করবে পরের জন্মে। আচ্ছা, মানে নিজের দায়িত্ব, ডিউটি, কর্তব্য থেকে পালিয়ে গিয়ে কোনো কিছুই নয়, সবটাই সম্ভব সংসার জীবনে থেকে। কোনো দায়িত্বকেই, মানে কি বলতো, এই লাইফে হয়তো আমরা ক্লাসে পড়লাম না, বন্ধুদের থেকে টুকে টুকে পাশ করে চলে গেলাম, কিন্তু ওইখানে কিন্তু একটা লাইনও স্কিপ করার কারোর অধিকার নেই। ওইখানে তুমি ক্লাস 4 পর্যন্ত পড়ে 5 স্কিপ করে যদি 6-এ যাবো ভাবো, আবার তোমাকে 1 থেকেই পরপর পড়তে আসতে হবে। স্কিপের ওখানে কোনো জায়গা নেই, না ফাঁকিবাজির ওখানে কোনো জায়গা নেই। যে লেসেনটা তোমার বাকি থাকবে, আবার গোড়া থেকে তোমাকে ওই লেসেনটা পড়তে হবেই হবে। ইচ অ্যান্ড এভরি পার্ট কমপ্লিট করেই তুমি মোক্ষের দিকে এগোবে, কোনোটাকে বাকি রেখে নয়। তারপর কি হলো এখন উনি, তারপর ওনার কাউন্সিলিং চলে, বেশ কিছু কাউন্সিলিং, ওনাকে হিলিং করানো হয়, এখন অনেকটা স্টেবল। মানে ওই বোঝাটা খুব দরকার ছিল,
যে কি মানে এখন উনি বুঝতে পেরেছেন যে না, মানে আমি যেটা করছি সেটা আমি ঠিক করছি। এই বোঝাটার জন্যই পিএলআরটা দরকার। আমরা অনেক সময় কি বুঝতে পারি না এটা কেন ঘটছে, কেন হচ্ছে। উনি ভাবছিলেন কি আমাকে আমার বাড়ির লোক বাধা সৃষ্টি করছে আমার সাধনার পথে, আমার এইদিকে। অ্যাকচুয়ালি তা নয়। বারবার কেন উনি তো ওগুলো পূরণ করেননি, ওনাকে পূরণ করতে আসতেই হতো। এবং ওনার যে ছেলে, তিনি ওনার বাবা এখন, মানে ওনার যে তখন যে ছেলে হয়েছিল সে এখন ওর বাবা, ওনার বাবা। আরেকটা কেস হয়েছিল তোমার তন্ত্রের কেস, সেটা হচ্ছে শাশুড়ি মা আমার কাছে আসেন যে বৌমা অসম্ভব তন্ত্র করে, আচ্ছা মানে তন্ত্রে পুরো মানে জর্জরিত, সবাই মিলে এত তন্ত্র সাধনা এই সমস্ত করেন যে মানে সংসার পুরো ছাড়খাড় বিয়ের পর থেকে। কেন তন্ত্র এত, মানে তন্ত্রের মাধ্যমে সম্পত্তি নিয়ে নেওয়া, মানে ভদ্র মহিলা যিনি শাশুড়ি মা এসেছিলেন, যে ওনার ছেলেকে পুরোপুরি নিজের ক্যাপচার করে নেওয়া, যা কিছু তন্ত্রের মাধ্যমে খারাপ তন্ত্রক্রিয়া করেন। যে তন্ত্র কেন, মানে কোথা থেকে এরকম একজন মহিলা উনি এলেন, যিনি এসেছিলেন উনি মানে অ্যাডভোকেট একজন। আচ্ছা হ্যাঁ, তা কেন, মানে তন্ত্রর সাথে কি রিলেটেড, কেন তন্ত্র আমার বাড়িতে? সেটা করলে দেখা গেল ওটা 1600 শতাব্দীর মানে সালের একটা ঘটনা দেখা যাচ্ছে, 1635 বা 32 এরকম দেখেছিলেন, আমার ঠিক খেয়াল নেই। ওই সময় দেখা যাচ্ছিলেন কি যে এই যে ভদ্রমহিলা ইনি হচ্ছেন ডেমোনোলজি, যে জিনিসটা মানে ওইটা করতেন, মানে এখন যে ডেমোনোলজি বলছে, ওই স্পিরিট রিলেটেড ওই কাজ, ওই সাধনা তন্ত্র, ওই ধরনের জিনিস এই শাশুড়ি মা উনি করতেন। এবং উনি কোনো একটা কারণে সিচুয়েশনের জন্য এই যে বৌমা এনার পরিবারের পুরো সবাইকে হচ্ছে মেরে ফেলেছিলেন। ও আচ্ছা মানে বৌমার এখন যিনি বৌমা হয়েছেন তিনি ছিলেন হচ্ছে ওনার একই সাধনের পথের কম্পিটিটর, একই সাধন মার্গের, মানে একই কাজের, যিনি যেটা করছেন সেটা তার কাছে সাধনা। ওই সময় ওনার ফ্যামিলির প্রত্যেককে উনি বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক বা এগুলোর দ্বারা উনি হচ্ছেন মেরে ফেলেছিলেন ওনার ক্ষমতার মাধ্যমে পুরো ফ্যামিলিকে। আচ্ছা তার মানে পিএলআর দিয়ে ব্ল্যাক ম্যাজিক আছে কিনা একটু টেস্ট করা যায়? হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক টেস্ট করা যায়। আরেকটা কেস যেটা, সেটা একটি মেয়ে আমার কাছে আসে যে তার হাজব্যান্ডের, তার সাথে বিয়ের পরেই হাজব্যান্ডের বাবা মা হাজব্যান্ডকে ত্যাগ করে দেয়, আচ্ছা মানে মেয়েটির সাথে বিয়ের পরে। যে কেন এরকম করে, এবং সেখানে আবার শাশুড়ি প্রচুর এই ধরনের তন্ত্রক্রিয়া বা এই ধরনের করতে থাকেন। এবার ওর বক্তব্য, আমি আমার হাজব্যান্ডকে বলি যে তুমি তোমার মা বাবার সাথে যোগাযোগ রাখো, হাজব্যান্ড কিছুতেই চায় না। মানে ওর কেন ওর বাবা মার সাথে এই ডিটাচমেন্টটা, মানে এ ভালোর জন্যই দেখতে আসে যে আমি চাই আমার হাজব্যান্ডের সাথে তার বাবা মার সম্পর্ক ভালো হোক, কিন্তু কেন আমার হাজব্যান্ড যোগাযোগ রাখতে চায় না। আমার নিজেকে কোথাও দায়ী মনে হয় যে আমার জন্য কি, অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এর জন্য নয়। মানে এই যে মেয়েটি আমার কাছে এসেছিল, কোনো একটা লাইফে এই মেয়েটি হচ্ছে ছিল ছেলে, মানে এ যে লাইফটা দেখতে পায়, এবং ওর হাজব্যান্ড ছিল মেয়ে, আর মেয়েটির মা ছিল ওর হাজব্যান্ড যে লাইফে মেয়ে ছিল সেই মা। মানে এই লাইফেও বলছে যে আমার মা আমার থেকে বেশি যেন আমার হাজব্যান্ডকে বেশি ভালোবাসে, এবং অদ্ভুতভাবে ওদের দুজনকে যেন দেখতেও একরকম, মানে রাস্তায় কেউ দেখলে বলে যে ছেলে জামাইকে। এবার জামাই যে সে ওই লাইফে ছিল হচ্ছে ওটা 1865 সাল এরকম দেখে, ওই লাইফে ছিল হচ্ছে মেয়ে, তার মা ছিল হচ্ছে মেয়েটির মা। আর যে এখন যে শাশুড়ি সে ছিল হচ্ছে মেয়েটির বাবা, মানে মেয়েটির বলতে ওর এখন যে হাজব্যান্ড তার বাবা ছিল। এবার উনি আর কি কিছুতে, তখনও এদের দুজনের মধ্যে সম্পর্ক মেনে নেয়নি, প্রচুর ব্ল্যাক ম্যাজিক করে, উনি যেহেতু মেয়ে ছিলেন তাকে আটকে রাখা, এই মেয়েটা তাকে উদ্ধার করে নিয়ে আসে, মানে সাংঘাতিক লেভেলে উনি করতেন তন্ত্র সাধনা। এবং সেই লাইফে দেখা যাচ্ছে মেয়েটি ওই যে বেরিয়ে চলে আসে, এখন যে ওনার ওয়াইফ তার সাথে আসার পরে আর কোনো বাবা মার সাথে যোগাযোগ রাখেনি। ও আরেকটা লাইফেও দেখে, সেখানে দেখে হচ্ছে কোনো একটা গ্রামে দেখে, খালি পায়ে হাঁটছে একটি গ্রামের মধ্যে দেখে, গ্রামের চাষি এরকম এতে দেখে, সেখানেও দেখে সেম সিচুয়েশন, ওনার সেখানে হাজব্যান্ড ছিল ছেলে, এবং ওনার সাথে সম্পর্ক হওয়ার পরে হাজব্যান্ডের সাথে মা বাবা ডিটাচ হয়ে যায়, ওই মেয়েকে মা বাবা মেনে নেয় না। মানে এই রিপিটেশনটা ঘটনাক্রমে হয়েই আসছে যে এর সাথেই প্রতিবার বিয়ে হচ্ছে, হয় কখনো ছেলে বা কখনো মেয়ে ফর্মে চেঞ্জ হয়ে যাচ্ছে জাস্ট জেন্ডারটা, কিন্তু ছেলেটির মা বাবা কোনো কারণে প্রতি জন্মেই ছেলেটিকে ত্যাগ করে দিচ্ছে, বা এমন ঘটনা ঘটছে ছেলেটি আর সম্পর্ক রাখতে চাইছে না। তখন ওখানে গিয়ে ওইটাকে কাট করা হলো, তারপরে এটা একটা প্রসেসের মাধ্যমে যেভাবে করা হয়,
ফরগিভনেস চেয়ে, এবং মেয়েটিকে বলা হলো তুমি দেখো তো, আর ওখানে পাস্ট লাইফে গিয়ে কি সোল যখন হায়ার লেভেলে চলে যায় তখন তুমি ফিউচারটাও দেখতে পাও, ফিউচার প্রোগ্রেশন দেখানো হলো। দেখো তো 2027 সালে তাহলে কেমন আছে, 27-28-এ। ও বলছে যে 27-28 আমার শাশুড়ি মা যিনি অনেকটা শান্ত হয়েছেন, উনি তন্ত্রবিদ্যাগুলো ছেড়ে দিয়েছেন, আমার হাজবেন্ডের সাথে সম্পর্ক ভালো হয়েছে, ইভেন ওদের ইস্যুও হচ্ছে না। আর 6-7 বছর বিয়ে হয়ে গেছে, ইস্যু হচ্ছে না। একটা লাইফে দেখলো যে ওদের একটা ছেলে ছিল, সেটাকে বলা হলো যে তুমি ওর কাছে তাহলে প্রার্থনা করো ও যেন আবার তোমার জীবনে ফিরে আসে সন্তান হিসেবে। দেখালো যে হ্যাঁ ওর সন্তানও হয়েছে, কোনোভাবে ফিরে, মানে ওই সন্তানও ওর জীবনে এসেছে। ওর একটা ব্লকেজ ছিল সন্তান এবং এই বাবা মার সাথে ডিটাচমেন্ট। শেষ একটা প্রশ্ন তোমাকে করব, সময় আমাদের একদম শেষের দিকে। সেটা হচ্ছে এই যে এই অরা ক্লিনজিং তো করা যায়, এই অরা ক্লিনজিং কিভাবে, বা এই অরা ক্লিনজিং বিষয়টা কি, জিনিসটা কি অরা ক্লিনজিং? অরা ক্লিনজিং জিনিসটা হচ্ছে, প্রথম কথা তুমি সল্ট বাথে চান করতে পারো, রেগুলার সল্ট বাথে চান করলে বাইরে থেকে অরাটা আপাতত ক্লিন হলো। তুমি মেডিটেশনের মাধ্যমে করতে পারো। আরেকটা হচ্ছে অরা ক্লিনজিং করার যে একটা প্রসেস আছে, প্রসেসটা হচ্ছে তুমি এরকম হাতটা স্প্রেড করলে, রাইট হ্যান্ড দিয়ে লেফট হ্যান্ডটাকে ক্লিন, লেফট দিয়ে রাইটটাকে ক্লিন, এর কাট করলে দুটো হাতে এনার্জি এলো, হাতটাকে বডির দুপাশে রেখে শেক, এবারে জাস্ট প্রতিটা ফিঙ্গারে ট্যাপ করো, তোমার অরা ক্লিন হয়ে গেল। আরেকটা মেডিটেশনের মাধ্যমে তুমি বসে তুমি ইনভোক করতে পারো যে হে ঈশ্বর বা ইউনিভার্স, তোমার ওই রেটা দিয়ে আমাকে প্রোটেক্ট করো, আমার যে স্পিরিট গাইড রয়েছে, আমার যে অ্যানিম্যাল স্পিরিট গাইড রয়েছে, অ্যাঞ্জেল স্পিরিট গাইড রয়েছে, আমার ইষ্টদেব রয়েছে, প্রত্যেকে এসে আমাকে প্রোটেক্ট করো, তোমাদের এনার্জি দিয়ে আমাকে একটা সুরক্ষিত বলয়ের মধ্যে রেখে দাও। একদম 5 মিনিট লাগবে, তুমি মানে একদম সঙ্গে সঙ্গে ফিল করবে সারা বডি ভারী হয়ে গেল, একটা অসম্ভব এনার্জি ফিল করবে, তুমি প্রোটেক্টেড হয়ে গেলে। অনেক অনেক ধন্যবাদ দিদি গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য, আমাদের এতটা সময় দেওয়ার জন্য। সবশেষে দর্শকদের জন্য তুমি কি বলবে? দর্শকদের জন্য বলবো একটাই, অরা লক করে থাকুন, পজিটিভ চিন্তা করুন, নেগেটিভ থেকে দূর থাকুন, রেইকি শিখুন, নিজেকে প্রোটেক্ট রাখুন, সবাইকে প্রোটেক্ট করুন। আর এমন কোনো সমস্যা যদি থাকে যেটা থেকে আমি বেরোতে পারছি না, রিপিটেডলি লাইফে ঘটছে, সেটা ফিনান্সিয়াল, মেন্টাল, হেলথ ইস্যু, রিলেশনশিপ ইস্যু, যা কিছু হতে পারে, পারলে পিএলআর করুন, নিজের সমস্যা জানুন, নিজের সমস্যা থেকে বের হন, অন্যকে বার করুন। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডা এখানেই শেষ। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা। আর আজকের এপিসোডটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। নমস্কার।